নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। সমকাজে সমবেতন সাপেক্ষে চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের স্থায়ীকরণ, বেতন কাঠামো, পেনশন সহ অন্যান্য ন্যায্য দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নিল শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ সংগ্রাম মঞ্চ। বুধবার মেদিনীপুর কলেজ ময়দান থেকে মিছিল সহকারে জেলা শাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন দেয় সংগঠনের নেতৃত্ব। আগামী 11 জানুয়ারি নবান্ন অভিযানের প্রস্তুতি হিসাবে আজকে 23শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ডেপুটেশন কর্মসূচিতে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের এই সাফল্য যাতে হয় তার জন্য সবাইকে সংঘবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধভাবে যোগাযোগ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। এই দাবি যদি আপনাদের না মানলে আগামী দিনে আপনারা কী করবেন? আগামী দিনে আমরা সিএমের কাছে ডেপুটেশন দেবো এবং নবান্ন অভিযান করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনার নাম? আমার নাম গৌতম দত্ত। মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গণপতিনগর এলাকায় বুধবার সকালে হঠাৎই এলাকার দুটি ষাঁড় মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা খবর দেন এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৌমেন খানকে। আর এই খবর পাওয়ার পরই সৌমেন খান নিজে উদ্যোগী হয়ে মৃত ষাঁড় দুটিকে পূজা অর্চনা করে সেগুলি সমাধি দেওয়ার ব্যবস্থা করেন। তিনি বলেন, আমাদের হিন্দু ধর্মে মহাদেবের বাহন হিসেবে ষাঁড়কে ধরা হয়। সে কথা মাথায় রেখে এদের পরলৌকিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ করা হলো। তবে কংগ্রেস নেতার এহেন হিন্দু ধর্মের কথা বা গরুর পূজা অর্চনার নতুন জল্পনা উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে। আমাদের এই এলাকাতে খুব দুটি জনপ্রিয় ষাঁড় ছিল, একটি শিব মন্দিরে ফলবাড়ি আর একটা আমাদের জগন্নাথ মন্দিরের ওখানে। হঠাৎ সকালবেলায় সবাই খবর দেয় যে দুটো ষাঁড় মৃত অবস্থায় পড়ে আছে। তো আমরা এলাকার মানুষ সবাই মিলে হিন্দু ধর্মের, সনাতন ধর্ম তাদের পরলৌকিক যাতে শান্তি পায়, মহাদেবের যে তাদের বাহন জীবন্ত যে সমস্ত দেবতাদেরকে আমরা পাই, যেমন হচ্ছে ষাঁড়, রাম, হনুমান, এরকম কেউ মারা গেলে আমরা তাদের হিন্দু ধর্ম সনাতনের মতো তাদের শেষকৃত্য করি। তো আজকেও আমরা এই দুটি ষাঁড়কে আমরা আমাদের মালবাড়ি সমাধি কেন্দ্র পার্বত্য জায়গায় পূজা অর্চনা কীর্তন সব কিছু করে নিয়ম মতো তাদের সমাধি করা হচ্ছে। মেদিনীপুর পুরসভা থেকে জেসিবি মেশিন দিয়েছে। আমরা এলাকার মানুষ সবাই মিলে তাদের সমাধি করছি। আমরা আমাদের মালবাড়ি নদীর পাড়ে সমাধি স্থলের পাশে। করোনার আবহে বন্ধ থাকছে মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠের বড়দিনের মেলা। ফাদার ভিনসেন্ট লোবো জানিয়েছেন, 25শে ডিসেম্বর সন্ধ্যেই মেলা মাঠে প্রাচীন আতশবাজির প্রদর্শন করা হতো। করোনার কারণে এবার সেই আতশবাজি প্রদর্শন করা হবে না। সঙ্গে বড়দিনের উপলক্ষে চার্চের মাঠে মেলা বাতিল করা হয়েছে, যেখানে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন অপেক্ষা করে থাকে এই মেলা দেখার জন্য। ফাদার ভিনসেন্ট লোবো বলেন, বড়দিন উপলক্ষে চার্চের বাকি সব নিয়মকানুন অপরিবর্তিত থাকবে। ফলে প্রতি বছরের মতো মেদিনীপুর চার্চে মিডনাইট ক্রিসমাস ডের সময় পরিবর্তন করা হয়েছে। চার্চের সামনে তৈরি হচ্ছে প্যান্ডেল, সেখান থেকে দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করতে পারবে। এই বছর হচ্ছে সেবায়তদের জন্য খুব কঠিন বছর, আর সেই জন্য এই বছরে যে মেলা আমাদের হতো, আমরা জনকল্যাণের মঙ্গলের জন্য, সুরক্ষার জন্য এই বছরে ওই মেলাটা করছে না। যদিও বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, আমাদেরও অনেকে উৎসাহ দিয়েছে, কিন্তু আমাদের আর্থিক সংগ্রহ বড় কথা নয়, জনকল্যাণের মঙ্গলটাই আমাদের মনে আছে সবসময়, সবাইদের সুরক্ষা। সেই জন্য আমরা এত বড় মেলা এই বছরে আমরা করছি না। গির্জার প্রার্থনাতে কতটা সোশ্যাল ডিস্টেন্স মেনে কাজ করা হয়? গির্জার প্রার্থনা প্রথমত আমাদের মাঝরাতে খ্রিস্টজাগ হতো, কিন্তু এই বছরে আমাদের আর্চবিশপ টমাস ডিসোজা উনি আমাদের আদেশ দিয়েছেন যে আমরা যেন মাঝরাতের খ্রিস্টজাগ যেন না করি 24 তারিখে রাতে, কিন্তু তার পরিবর্তে আমরা আগিয়ে দিই, অর্থাৎ আমরা সেই খ্রিস্টজাগ করছি 8টার সময়, 8টা থেকে শুরু হবে। আর উনি আমাদের আদেশ দিয়েছেন 9টার মধ্যে তা শেষ করতে হবে। সেই জন্য সেই খ্রিস্টজাগ রাত্রেবেলা যদিও হচ্ছে,
কিন্তু মাঝরাতে হচ্ছে না। গির্জাতে কতটা মানে করার আগে কোনো স্যানিটাইজ কি এগুলো করা হচ্ছে? ওটা প্রত্যেকবার যখন আমাদের গির্জা হওয়ার ব্যবস্থা আছে সেই সময় আমাদের প্যারিসের যুবক যুবতীরা এসে তা পরিষ্কার করে এবং স্যানিটাইজ করে। আর তেমনি যখন লোকেরা গির্জা আসে তাদের অন্তত 6 ফুট দূরত্ব রেখে, শারীরিক দূরত্ব রেখে আমরা তাদের বসাই, যার দ্বারা তারা যেন সুরক্ষিত থাকে। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর 50 বছর পূর্তি উপলক্ষে আত্মত্যাগ, শিক্ষা সংগ্রাম ও অগ্রগতির পথকে সামনে রেখে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশ জুড়ে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার কেশপুর ব্লকের খেতুয়ায় বর্ণাঢ্য মিছিল, সমাবেশ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল এসএফআই-এর উদ্যোগে। এদিনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন এসএফআই অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক গোপাল প্রামাণিক। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন এসএফআই অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি কমরেড শুভাশিস পাইন, সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য তনয় উচ্ছ্বাসিনী, জেলা সম্পাদক প্রসেনজিৎ মোদী প্রমুখ। মেদিনীপুর শহর লাগোয়া গোপগড় 4 নম্বর অঞ্চলে বুধবার বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হল গ্রামের মানুষদের। স্থানীয় মহিলা মোর্চার নেত্রী জানান, গ্রামের অধিকাংশ মানুষ ব্যাংকের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার বিষয়ে জানেন না, তাই তাদের একদিকে যেমন সচেতন করা হচ্ছে, পাশাপাশি গ্রামের মানুষেরা তাদের হাতের কাছেই এই পরিষেবা পাচ্ছেন। বুধবার এলাকার বহু মানুষের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। এটা হচ্ছে গোপগড় 4 নম্বর অঞ্চল। কি ছিল আজকে কর্মসূচি? আজকে কর্মসূচি হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সের বই খোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর হচ্ছে জনধন যোজনা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বই খোলা হচ্ছে। এখনো পর্যন্ত কতজনকে করতে পেরেছেন আপনারা? এখনো পর্যন্ত 70 জন তো হয়ে গেছে, আর এখনো কার্যক্রম চলছে। এর আগে তো পাস বই খোলা হচ্ছিল, তো এতদিন এখানে কি হয়েছিল? এর আগে পাস বই খোলা হচ্ছিল না, এদেরকে কেউ কিছু বলেও নি, জানায়ও নি, গ্রামবাসীদের এরা কিছু জানেই না। জিরো ব্যালেন্সের বইটা যে হয় ব্যাংকে সেটাই জানে। তা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি হচ্ছে সাধারণ সম্পাদিকা মহিলা মোর্চার পশ্চিম গ্রামীণ মণ্ডলের। তা হচ্ছে আমি আমার বুথ সভাপতিদের নিয়ে গ্রামে গিয়ে আমি প্রচার করি এবং তাদেরকে সংবাদ পৌঁছাই, তাদের বাড়ি বাড়ি গিয়ে, যে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের জনধন যোজনার জিরো অ্যাকাউন্টের বই খোলা হবে এলাহাবাদ ব্যাংকে। তোমার যারা ইচ্ছুক তারা এই ঠিকানা দেওয়া আছে, বিকাশদার দোকান, এখানটায় আসবে। যাদের বই এতদিন খোলা হয়নি তার কারণ কি দেখছেন? কেন হয় এতদিন? কারণ হয়নি, তৃণমূলরা এদেরকে কিছু বোঝায়নি, জানায়নি। তৃণমূলরা এদেরকে অন্ধকারেই রেখেছে, এরা কেউ কিছুই জানে না। আজকে মোট কতজনকে আপনারা করতে পারলেন বই? এখনো পর্যন্ত 200 তো হয়ে গেছে, 200 পার হয়ে গেছে। কত আশা রাখছেন এখন? 300 তো আশা রাখছি, কিন্তু এখনো কতটা হবে জানি না। সেটা কি আজকের জন্যই না পরবর্তীকালে হবে? পরবর্তীকালে আবার হবে। মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর ব্রিজে 2 লরির মুখোমুখি সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, খড়গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসা একটি মাল বোঝাই লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা অন্য একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে মাল বোঝাই লরিটি উল্টে যায় রাস্তার উপর। ঘটনায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। অখণ্ড মেদিনীপুর জেলার কোনায় কোনায় যার নাম আজ পৌঁছে গেছে সর্ববন্ধু হিসেবে, সেই দেবরাজ চক্রবর্তীকে একটি দ্বিচক্রযান হিসেবে একটি পুরনো মোটর বাইক মেদিনীপুর কলেজ মাঠে তুলে দিল মেদিনীপুর ছাত্র সমাজ। প্রায়শই দেবরাজের কাছে শহর শুধু নয়, শহর ছাড়িয়ে গ্রামের দূর দূরান্ত থেকে ফোন আসে বিষধর সাপকে উদ্ধার করে বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু দেবরাজকে এতটা পথ যাওয়ার জন্য নিজস্ব কোনো মোটর সাইকেল নেই, তাই দূর দূরান্তে যেতে গেলে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় অন্যের ওপর।
যদিও এতদিন দেবরাজকে সঙ্গী করেছেন অনেকেই, তবুও যখন সেই মানুষজন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন তখন এতটা পথ পাড়ি দেওয়ার জন্য কোনো উপায় থাকে না। এই অসুবিধের কথা মাথায় রেখে ছাত্র সমাজের এহেন পদক্ষেপ। গ্রামেগঞ্জে মানুষের মধ্যে একটা ধারণা সাপ মানুষের শত্রু, আর এই ধারণার মূলে সাপ সম্পর্কে মানুষের অজ্ঞতা, কুসংস্কার এবং সচেতনতার অভাব। সেই জায়গায় দেবরাজ সাপকে লোকালয় কিংবা বাড়ি থেকে উদ্ধার করে তা নয়, মানুষজনকে বিভিন্ন সাপ সম্পর্কে সচেতন করে, পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকার কথা তুলে ধরে সাপকে পিটিয়ে মারা থেকে মানুষকে বিরত করে। নিজের জীবনের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজটি নিরন্তর করে চলেন দেবরাজ চক্রবর্তী। ছাত্র সমাজের পক্ষে এই বাইক প্রদানে উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সম্পাদক রাজকুমার বেরা, সহসভাপতি আগন্তুক ঘোড়ই, সহসম্পাদক অনিমেষ প্রামাণিক সহ অন্যান্যরা। সরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, অন্তত সরকারি কাজ না পেলেও সে বেসরকারি কোনো একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারত। এই জন্যই আমরা তাকে নিবেদিত প্রাণ বলছি, যে সে এই যে সাপ কি, এই যে বৈচিত্র্যময় পৃথিবীতে বিচিত্র প্রাণীকুলের মধ্যে একটা অন্যতম অঙ্গ যেটা সাপ, সেই সাপকে ভালোবেসে সাপের জন্য জীবনটাকে উৎসর্গ করেছে। সে সময় পেলে, কিছু সময় পেলে তার এমনি কাজ করে বিভিন্ন রকম তার অর্থ উপার্জনের জন্য। কিন্তু আমরা হয়তো কখনো সাপের যখন কোনো জায়গায় সাপ বেরিয়েছে খবর আসে দেবরাজের কাছে বা আমাদের কাছে, তখন স্বাভাবিকভাবে আমরা দেবরাজের কাছে না এলে আমরা কল করি দেবরাজকে। আমরা হয়তো কখনো তাকে আমরা আমাদের 2 চাকার মোটর সাইকেলে তাকে নিয়ে যাই, বা কখনো কখনো বিভিন্ন জন এসে দাঁড়ায়, কারণ আমরা বলতেও দ্বিধা নেই। অরিন্দম দা আছে বা রাকেশ আছে, কখনো কৌশিক, কখনো অনিমেষ, কখনো আমি, আগন্তুক, রাজকুমার, বিভিন্ন জন দেবরাজকে সাহায্য করার জন্য নিয়ে গিয়ে আসে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমরা যদি কোনো সময় নিজেরা কাজের সঙ্গে যুক্ত থাকি, দেবরাজে হঠাৎ করে সে নিজে কাজ করছে, পাশাপাশি কোনো একটা স্থানে কোনো একটা সাপ বেরিয়েছে, সেটাকে ধরতে যাওয়ার জন্য দেবরাজের কিন্তু নির্দিষ্টভাবে নিজের একটা যান দরকার আছে। দেবরাজকে আমরা বিরাট কিছু দিচ্ছি না, আমরা বিরাট কিছু বলছি না। এটা দেবরাজ যে কাজ করছে তার যদি আমরা সাপেক্ষে ভাবি, এটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা কাজ। সেই কাজটাও আমরা করতে পেরেছি, আমরা নয়, সেখানে বহু সমাজের মানুষজন আমাদেরকে দেবরাজের জন্য, আমাদের জন্য নয়, দেবরাজের জন্য, দেবরাজের কথা শুনে তারা কিন্তু আমাদের কাছে এগিয়ে এসেছে সাহায্য সামর্থ্য মতো সাহায্য করার জন্য। আমরা দেবরাজকে বলেছিলাম ন্যূনতম আমরা একটা জিনিস তোমাকে দেবো, যেটা নিয়ে তুমি কিন্তু অনেকটা কাজ করতে পারবে। তো সেই জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে মৌখিকভাবে, সেখানে আমরা মানুষের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, কতিপয় মানুষজনের কাছে, যতজন মানুষের কাছে আমরা সাহায্য প্রার্থনা করেছি, বেশি জনের কাছে এখনো করিনি, এখনো সম্পূর্ণভাবে যার কাছ থেকে নিয়েছি সেটাও আমরা দিতে পারিনি। তো যাদের কাছে বলেছি তারা সামান্য হলেও কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। একটা ছোট্ট কথা আমরা বলি, যেরকম অনেকজন মানুষ সমাজে প্রতিষ্ঠিত অনেকে আছে, যারা প্রতিষ্ঠিত না এমনও মানুষ আছে, বিশেষত ওর অনুরাগী এখন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। যেরকম আমাদের শান্তনু অধিকারী বাবু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সেই সঙ্গে পরিবেশবিদ সোমনাথ দাস অধিকারী, এবং আজকেই ঘটনা বলছি, আমরা ছিলাম একজন ডাক্তারবাবু, MBBS জেনারেল ফিজিশিয়ান, দেবরাজের এই কাজটাকে স্যালুট জানাইছে নতমস্তকে। তো দেবরাজের জন্য সে এগিয়ে এসে আজকে বললো যে তোমরা যে মোটর বাইকটা দিচ্ছ, আমরা প্রথমেই বলি দেবরাজকে যদি আমরা নতুন একটা বাইক দিতে পারতাম আমরা মনের দিক থেকে খুশি হতাম, কিন্তু আমরা সেটা পারিনি। আমরা তার জন্য আমাদের একজন পরিচিত বন্ধু যে 2 চাকার যান হিসাবে মোটর বাইকটা সে ব্যবহার করতো, আমরা এখানে টেস্ট ড্রাইভ করিয়েছি, যারা গাড়ি সংক্রান্ত কাজ করে তাকে দিয়ে, সেই সঙ্গে আমাদের আগন্তুক যারা আমরা গাড়ি চালাই, গাড়ি সম্পর্কে বোঝে জানে, অনিমেষ চালিয়েছে, তো সেরকম আমরা গাড়িটা চালিয়ে দেখেছি, কন্ডিশন ভালো। এবার আমরা হয়তো অন্য কোনো গাড়ি দিলাম, সেখানে তার মাইলেজও সে কম দেয়। অন্তত আমরা জানি যদি 30-40 কিলোমিটারের মধ্যে দেবরাজ যাতে এই গাড়িটাকে ব্যবহার করে তার নিজের কাজ এবং পার্শ্ববর্তী পাশাপাশি যে সমস্ত জায়গায় যদি সাপ বেরোয় সেই কাজটা যদি সেই যানটাকে নিয়ে করতে পারে, তার জন্যই কিন্তু আমাদের নিয়ে আসা। বন্ধুর কাছ থেকে আমরা নিয়েছি, সেটা দেবরাজের হাতে তুলে দেবো। প্রথমেই বলছি, নতুন বাইক আমরা দিতে পারলে খুশি হতাম, কিন্তু আমরা যতটুকু দিতে পেরেছি সেটা মানুষজন দিয়েছি বলে কিন্তু আমরা সেই বাইকটা আজকে দেবরাজের হাতে তুলে দিতে পেরেছি। তবে আমার সমাজের মানুষজনের কাছে, আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে দেবরাজ কখনো মুখ ফুটে কোনো কথা বলে না, কারণ আগেই বলেছি যারা নিবেদিত প্রাণ হয় তারা তার কষ্টটাকে কখনো মানুষের কাছে বলে না। দেবরাজকে অনেক জায়গায় আমরা দেখেছি, অনেকবার দেবরাজের সঙ্গী করেছি নিজেকে আমরা, তখন দেখেছি দেবরাজ কিন্তু কখনো মুখ ফুটে কোনো দিন কিছু বলে না। তাই অনুরোধ করব, দেবরাজ যে কাজটা করছে আপনারা একবার ভাববেন যে তার নিজের কাজটা কি। তার ছোট্ট যে সন্তান আছে, 4 বছর 5 বছরের একটি পুত্র সন্তান এবং 7 মাসের একটি কন্যা সন্তান, এবং তার স্ত্রী এবং মা, তাকে নিয়ে সে সংসার করে। তো তার সেই কাজগুলোকে ফেলে রেখে সে যখন একদিন আপনার
বাড়ির মধ্যে কোনো একটা বিষধর সাপ ঢুকে গেছে, কেউটে হোক, গোখরো হোক, চন্দ্রপোড়া হোক বা কালাচ হোক বা যে কোনো ডনভেনোমাস হোক, যাই হোক, সে কাজটা ফেলে কিন্তু ছুটে যায় আপনাদের কাছে, আপনাদেরকে বিপদ থেকে মুক্ত করে। আপনারা প্রত্যেকেই জানেন যে দেবরাজ যে কাজটা করে একটু এদিক সেদিক হলেই কিন্তু তার জীবনের ঝুঁকি রয়েছে, তবুও সে জীবনের ঝুঁকিকে তোয়াক্কা না করে সে ছুটে যায় আপনাদের কাছে। তাই অনুরোধ করব আপনারা অন্তত তাকে, আমরা বলছি না যে দেবরাজকে আপনি দিচ্ছেন কিসের জন্য, না, দেবরাজকে ওই দিন মনে করবেন যে কাজটা সে ফেলে আপনার কাছে যাচ্ছে, ন্যূনতম পরিমাণ কিন্তু তার জ্বালানির খরচ। এবং আমরা বলেছি আগে, আমাদের অনেকেই আমরা জানি দেবরাজ কখনো এটা মনে করে না, আমরাও মনে করি না, কারণ দেবরাজ যে কাজ করেছে তার সঙ্গে সঙ্গী করেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তবুও বলছে আমরা যখন পারি না তখন অন্য অনেক মানুষজন যায়, যারা কিন্তু নিজেরাও হয়তো স্বপ্রতিষ্ঠিত নয়। আমি হয়তো স্বপ্রতিষ্ঠিত, আরও কয়েকজন স্বপ্রতিষ্ঠিত আছে, রাজকুমার আমাদের সম্পাদক স্বপ্রতিষ্ঠিত আছে, কিন্তু কৌশিক কিন্তু স্বপ্রতিষ্ঠিত নয়, দেবরাজের মতোই কিন্তু সে আগন্তুক স্বপ্রতিষ্ঠিত নয়। তাহলে সে যখন যাচ্ছে অন্তত এই দিকটা বিবেচনা করবেন। দেবরাজ মুখ ফুটে কখনো বলে না, তার বুকের কষ্টটা কারোর কাছে সে প্রকাশিত করে না। তাই সবার কাছে অনুরোধ করব, আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা যে সকল শুভানুধ্যায়ী মানুষজনের কাছ থেকে আমরা যে গাড়িটা কেনার জন্য আমরা কিনেছিলাম সেটা দেবরাজ রাতে তুলে দেব। সেই মুহূর্তে তুলে দেওয়ার পর ডাক্তারবাবু বলেছিলেন যে আমি দেবরাজকে যদি ওর মাথার হেলমেট না থাকে সেই হেলমেটটা জন্য পয়সা আমি কিছু দিচ্ছি, আর যদি ওর হেলমেট থাকে দেবরাজের, তাহলে দেবরাজকে কিন্তু প্রথম গাড়িটা চালানোর জন্য আমি 2000 টাকা দিচ্ছি, সেই টাকাটা যেন সে তেল কিনে নেয়, মানে অন্তত প্রথম দিকে যেন সে চালানোর জন্য, তার নিজস্ব কাজকর্মের জন্য। যেহেতু দেবরাজের কাছে আমরা খোঁজ নিয়েছি, দেবরাজের নতুন হেলমেট আছে, স্বাভাবিকভাবে দেবরাজের জন্য আর আমরা হেলমেটটা কিনিনি। দেবরাজ যেহেতু বলেছে, দেবরাজের মুখ থেকে শুনেছি, কৌশিকও বললো যে দেবরাজের নতুন হেলমেট আছে, তার জন্য ডাক্তারবাবু যেটা দিয়েছেন সেটা আমরা দেবরাজকে এক্ষুনি তুলেছি, যেহেতু তিনি বলে দিয়েছেন ওই পারপাসে দিতে, আমরা দিচ্ছি। আর দেবরাজের গাড়ি কেনার জন্য যে সকল মানুষ এগিয়ে এসছেন, কয়েকজন আমরা এসছি, দুধরাঙ্গা উদীয়মান তরুণ সংঘ, নারায়ণগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জগদীশ মাইতিবাবু এগিয়ে এসছেন, মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের বলেছি আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তনু অধিকারীবাবু এগিয়ে এসছেন, আমাদের অখণ্ড মেদিনীপুরের একজন বিশিষ্ট পরিবেশবিদ, পরিবেশ পাগল মানুষ সদ্য সোমনাথ দাস অধিকারী মহোদয় এগিয়ে এসছেন, সেই সঙ্গে বেনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক, উনিও আমাদের দেবরাজের এই কর্মকাণ্ডকে খুব ভালোবাসে। শম্ভুদার দোকানে আমাদের দেখা হয়, দেবরাজকে উনিও খুব ইচ্ছা প্রকাশ করেছিলেন, আজকে উনি থাকবেন বলেছিলেন, শান্তনুদাও থাকবে বলেছিল, কিন্তু আজকে নয়াগ্রামে আছে, আসতে পারেনি। পূর্ণচন্দ্র ভূঁইয়া, ডেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দিরের পূর্ণচন্দ্র ভূঁইয়া থেকে শুরু করে অনেক মানুষজন, আমাদের বন্ধু অনেকে, তারাও এগিয়ে এসছে, মৌমিতা আমাদের বন্ধু, সেও সাহায্য করেছে। এরকম অনেকে, এখনও আমরা কয়েকজন মানুষের কাছে আমাদের যতটুকু প্রয়োজন সেইটুকুই আমরা মানুষের কাছে চেয়েছি, সেটা দিলে দেবরাজের এটা যাতে ব্যবহার করতে পারে, এবং দেবরাজ ভবিষ্যতে যখন এই যানটা নিয়ে আপনাদের দ্বারে যাবে, তার জন্য যে ন্যূনতম তার ওই দিনের খরচ হিসাবে বা ওই দিনের তার সংসারের কথা ভেবে আপনি দেবেন। আপনাকে বলছি না যে দেবরাজকে আপনি অনেক টাকা দিয়ে দিন, সেটা বলবো না, কিন্তু দেবরাজকে অবশ্যই আপনারা কিন্তু সাহায্য করবেন, না হলে কিন্তু এই বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, জীববৈচিত্র্য নষ্ট হলে কিন্তু মানুষ থাকবে না। দেবরাজ ভালো বলতে পারবে যে মানুষ যতদিন ওয়াইল্ড নেচারের মধ্যে মানুষ যতদিন থাকবে, ততদিন মানুষ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে। ওয়াইল্ড নেচার থেকে মানুষ যতদিন বেরিয়ে যাবে, মানুষকে কিন্তু আজকে আমরা বুঝতে পেরেছি যে ওয়াইল্ড নেচার ক্রমশ ধ্বংস হচ্ছে, মানুষের জীবন কিন্তু ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। তাই ওই কথাটা মনে করে, পরিবেশ, প্রকৃতি, বাস্তুতন্ত্রের কথা মনে করে, জীববৈচিত্র্যের কথা মনে করে দেবরাজের পাশে এসে সর্বতভাবে সবাই দাঁড়াবেন। মেদিনীপুর ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই কামনা করি। এবারে আমরা দেবরাজকে, যে দেবরাজের তো অসংখ্য অনুরাগী আমরা বলেছি, আমরা তার মধ্যে কতিপয় সেরকম অজস্র অনুরাগী আছে। দেবরাজের এই কর্মকাণ্ড যেটা করে, দেবরাজ সমাজের কাছে কি বার্তা দেবে সেটা একটু সংক্ষেপে যদি বলে দেয়, এবং এই সম্পর্কে দেবরাজ যদি কিছু বলে সেটা আমরা খুশি হব। দেবরাজের কাছ থেকে কতিপয় কিছুটা শুনে নেব আমরা। মেদিনীপুর ছাত্র সমাজ যে সমস্ত সদস্যরা আছে, দাদারা সকলে মিলে আজকে আমাকে এই বাইকটা গিফট করলো আমার কাজের সুবিধার জন্য। দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। আগে আমি সাইকেল নিয়ে গোটা মেদিনীপুর টাউন কভার করতাম, এখন এটা আমাকে দিল, মানে গিফট করলো, মানে আমার দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। তো চেষ্টা করবো যতটা সম্ভব আমার দায়িত্ব পালন করার। আপনারাও সঙ্গে থাকবেন। সাপ কেন, যে কোনো জীবজন্তু মারবেন না, আমাকে খবর দেবেন, বন দপ্তরকে খবর দেবেন, যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করবেন। আমি জানুয়ারি থেকে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করতে চলেছি। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা জানেন, বা আমার ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার, দেবরাজ চক্রবর্তী।
তো আপনাদের কোথাও কোনো স্কুলে বা কোনো জায়গায় যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হয় সাপ সম্বন্ধে জানতে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে 8972174093। তো মেদিনীপুর অন্নদাতা কৃষকরা দেশের মেরুদণ্ড। তারা না ফসল ফলালে খাদ্যভাবে বন্ধ হতে পারে দেশের অগ্রগতি। তারা ফসল না ফলালে অন্য কাজের বদলে আমাদের অনেকেই ফসল ফলাতে হয়। সামান্য অর্থের বিনিময়ে যারা আমাদের এত বড় এবং সবচেয়ে মূল্যবান পরিষেবা দিয়ে থাকেন, সেই কৃষকদেরই অনেক সময়ে অবহেলায় থাকতে হয়। অনেক সময় তারা ফসলের সঠিক মূল্য পান না। তাই অনেক ক্ষেত্রেই আন্দোলনের পথে সামিল হন কৃষকরা। এই কৃষকদের শ্রদ্ধা জানাতেই প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিন 23শে ডিসেম্বর সারা দেশে পালিত হয় জাতীয় কৃষক দিবস। এবারের বুধবার সারা দেশে পালিত হল কৃষক দিবস। দিল্লির কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবারের কৃষক দিবস যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এইবারের এই জাতীয় কৃষক দিবসের কথা মাথায় রেখে একটু ভিন্নধর্মী শিল্পকলার মাধ্যমে কৃষকদের শ্রদ্ধা জানালেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা কেশপুর ব্লকের মহিষাগাড়া AMA হাই মাদ্রাসার ভূগোলের শিক্ষক নরসিংহ দাস। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।